দিতে চাই, মন দিতে চাই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই সিম্পল হাউসওয়াইফ জয়শ্রীর নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 11টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজ যেন তো তোমাদের সঙ্গে কোনো রকম কোনো আশিপাশি কাজকর্ম শেয়ার করলাম না, কেননা আমরা যেহেতু ডেলি ব্লগ শেয়ার করি, সেই জন্য সকাল থেকে সন্ধ্যা যতটুকু সম্ভব চেষ্টা করি তোমাদের সামনে তুলে ধরার। তবে আজ আর সকাল থেকে ব্লগ শুরু করিনি, আজ এই যে 11টা থেকেই তোমাদের সাথে ব্লগ শেয়ার করলাম। কেননা বাবুদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে নিজে স্নান করে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি। তো ওই যে বিয়ের একটা এনার্জি বলো, ঝুল বলো, যেটাই হোক, তো সেটা কাটিয়ে উঠতে না বেশ কয়েকদিনই লাগবে। কেননা ওই যে কথায় বলে না যে এক রাত জাগলে 7 রাত কি 7 দিন ঘুমালেও সে ঝুল কাটে না। তো আমাদের হয়েছে ঠিক তেমনটা। সেই 1 রাত 2 রাত জেগেছি, আর ওই যে পরপর কয়েকটা দিন তো সেই এনার্জিটা না শরীরের মধ্যে একদম দিচ্ছে না যে কোনো রকম কোনো কাজ করব। ওই একরকম ল্যাদ খেয়ে খেয়ে কাজগুলো করছি। তো বেশ কয়েকদিন ধরে তো দেখতেই পাচ্ছ, শুধুমাত্র জামা কাপড় যেমন পরা হয়েছে তেমন কিন্তু জামা কাপড় ভিজিয়ে ধুয়ে তুলে রাখা হচ্ছে। এখনও অবধি কিছু জামা কাপড় আছে যে সেগুলোকে শোকেজে রাখা হয়নি। তো যাই হোক, এই যে স্নান দান কমপ্লিট হয়েছে, তো আজ এতটুকুই ফুল পেলাম ছাদ থেকে। অন্যান্য দিন জবা গাছে ফুল ফোটে, তবে আজকে একটাও জবা ফুল পেলাম না বলে 2টো গোলাপ ছিঁড়ে আনলাম। একটা গোবিন্দকে দিলাম আর একটা মা লক্ষ্মীকে, আর মা তারাকে দিলাম দোপাটি ফুলটা। তো যাই হোক, সকলকে মিলে মিশে রেখেছি। আর শিউলি ফুল তো ছিলই সকালের, তো সেগুলো দিয়েই মোটামুটি পুজো দেয়া হয়ে গেল। আর এই যে সকালবেলা দেখবে ঠাকুর পুজোটা দেয়া হয়ে গেলে মনে হবে বড় একটা কাজ থেকে তুমি নিস্তার পেলে। আমরা সারাদিন যতই কাজ করি না কেন, দেখবে ঠাকুর পুজো না দেওয়া পর্যন্ত আমাদের যেন স্বস্তি নেয় না। তো যাই হোক, এই যে ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে নিলাম, এতে করে এইবার মনে হবে যে না তড়িঘড়ি করে সংসারের আর বাদবাকি কাজগুলোকে কমপ্লিট করি। আর এই যে ঠাকুর ঘর থেকে এসেই আগে ডালটা চালটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর ডালটা তো ধুয়ে বসিয়ে দিয়ে আসলাম। আর এবারে চলে এলাম দেখো উনুনটার দিকে। আর সকাল থেকে বিশেষ করে এই উনুনটার পেছনেই যেন তো লেগেছিলাম। তো এই উনুনটা আমার শাশুড়িমা বানিয়েছিল অনেক দিন আগে। তো উনুনে জানো তো বৃষ্টি বর্ষা গেছে, তো ঢাকা চাপা দেয়া ছিল, তবু ওই যে বাইরে ছিল, তো চারিদিক দিয়ে যেন কেমন খুলে খুলে ছিল। তো সেটাকে কোনো রকম আলগা মাটি আর গোবর দিয়ে ভালো করে লেপে নিয়েছি। তো আজকে না এই উনুনেই ভাত বসাবো। আর এই যে দেখতে পাচ্ছ হাঁড়িটার তলায় একটু ভিজে রয়ে গেছে, ওখানে না কাদা লাগিয়েছিলাম। তবে আমার নাতি যে এত দুষ্টু, সে ওখান থেকে সেই কাদার খাবলা উঠিয়ে দিয়েছে। তো ফের আবার কাদা লাগিয়ে কিন্তু আমি ওখানে রেখেছি। আবার আমাকে দেখে কি বলছে জানো তো, যে আমি কিন্তু কিচ্ছু করিনি, ওটা কিন্তু বড় রিতেশ আর ছোটো রিতেশ করেছে, অথচ বাবুরা কিন্তু কেউই বাড়িতে নেই। ও সেই ফাঁকে আমি যখন স্নানে গেছি তো এসে ওই কাজটা করে গেছে। ওই যে কথাই বলে না, ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি। তো নাতির সঙ্গে ঠিক তেমনটাই হলো। আমি কিন্তু ওকে কোনো রকম কোনো কিছু জিজ্ঞাসাই করিনি, আমি ঠিক আন্দাজ করে নিয়েছিলাম যে ওই এটা করেছে। ওদিকে তো ডালটা বসিয়েছি, আর এদিকে কিন্তু মনোযোগ সহকারে আজকে জালটা দিয়েছি। তো ফাইনালি দেখো ভাতটা হয়েও গেছে। আর এর মধ্যে দেখতে পাচ্ছ এই সাইডে আমি বেড কভার টানিয়েছি, আর এদিকে কড়াইতে মাটিও লেপে নিয়েছি। এটা না দিলে না জ্বলছিলই না, সেই ধোয়া ধোয়া ধোয়া, কেননা উনুনটা ঘুরিয়ে নেওয়া হয়ে গেছে উল্টো দিকে। আর এখন উনুনটা জালও জ্বালিয়ে ফেলেছি, তাতে করে না এদিক ওদিক কোনো দিকই করা যাচ্ছে না। আর ভাতটাকে লাবিয়ে তারপরে এই যে ডাল সম্বাদ দিলাম। আর ভাতের মধ্যে দিয়েছিলাম আলু সিদ্ধ আর পেঁপে সিদ্ধ। তো যাই হোক, এই যে ডাল আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর কালকের কিছুটা মাছ আছে, সেটা ভাজা, তো ভাবছি সেটাকেও ভেজে নেব। তবে কি জানো তো, সংসার মাঝে থেকে থেকে এতদিনে একটা কথা বেশ বুঝেছি, পরিশ্রম ছাড়া কিন্তু কখনো সফলতা অর্জন করা যায় না।
পরিশ্রমের সাথে সাথে নিজের মন মানসিকতা সবটাই কিন্তু সঠিক রাখতে হবে। যদি কোনো রকম কোনোটা ব্যালেন্স হারিয়ে যায় তাহলে কিন্তু কখনো সেই গণ্ডিটা পেরাতে পারবে না, সেই সফলতার যে গণ্ডিটা থাকে। তো আজকে কিন্তু মাটির উনুনে রান্না করলাম। আর মাটির উনুনের এই যে রান্না, ঠিক যেন পিকনিকের ভাত যেমন হয় উনুনে রান্না করলে, ঠিক তেমনটাই হয়েছিল জানো তো। ডালটা তো হয়েছিল পুরো ধোয়া গন্ধ, আর ভাতটা তো কোনো রকম যা হোক হয়েছিল। তো আজকে ওরকমভাবেই কিন্তু রান্না করে চালিয়েছি। আর মাটির উনুনে রান্না করে খাওয়ার স্বাদই কিন্তু আলাদা। তারপরে দেখতে পেলে ওই যে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে চলে এসেছিলাম এই যে ফ্রিজটাকে ক্লিন করতে। ফ্রিজটার যা বেহাল অবস্থা দেখে না আমার কান্না পাচ্ছিল। আমি ভাবতেই পারিনি যে ফ্রিজটার মধ্যে অমন অবস্থা হয়ে আছে। আমি যখন ডালটা বসাবো সেই টাইমে না আমি ফ্রিজটা খুলেছি লঙ্কা নেওয়ার জন্য। এখন দেখি ডিপ ফ্রিজের মধ্য দিয়ে ওরকম রক্ত রক্ত হয়ে বেরিয়ে আছে। ভাবলাম কি হলো ব্যাপারটা। তারপর পরে আমি পুরো ফ্রিজের সুইচটা অফ করে দিয়েছিলাম। আর দিয়ে ওদিকে রান্নাবান্না সব কমপ্লিট করে এসে দেখি মোটামুটি সব ক্লিন হয়ে গেছে। আর এই রক্তটা আসলো কোথা থেকে সেটা বলি। ওই যে বিয়ে অনুষ্ঠানে যে মাংসটা নিয়েছিল, সেই মাংসটার যে ছাল ট্যাং গিলে মেটে যেগুলো হয়, তো সেগুলো না পলিথিনে বেঁধে আমার হাজব্যান্ড আর আমার দেওর দুজনা মিলে আমাদের ডিপের মধ্যে ঢুকিয়ে রেখেছে। কেননা আমাদের বাড়ি সব থেকে বড় যদি ডিপ ফ্রিজ হয় সেটা আমাদের ফ্রিজই। আর সকলের ফ্রিজ হলো মানে নর্মাল ছোট ছোট। তো ডিপটা অতটা বড় না, তার মধ্যে যে ওইগুলো একসঙ্গে ঢুকবে তেমন কোনো জায়গাই নেই। তো আমাদের ফ্রিজটা ফাঁকা পেয়েছে, তার মধ্যেই ঢুকিয়ে দিয়েছে। আর এবারে বোঝো ঠেলা পরিষ্কার করে। আর আমি যেহেতু মনে করে ফ্রিজের মধ্যে সবসময় এক টুকরো করে লেবু কেটে রেখে দিই, যাতে করে তোমার ফ্রিজের মধ্যে কোনো রকম কোনো দুর্গন্ধ না আসে। তো সেই জন্য কিন্তু তেমন একটা দুর্গন্ধ হয়নি, তবুও একটা আষ্টে গন্ধ সেটা তো থেকেই যায় যতই তুমি ক্লিন করার চেষ্টা করো না কেন। তো যাই হোক, এইদিকে ফ্রিজটা তো ক্লিন করে ফেলছি, আর ডিপটাও এবার ক্লিন করে নেব। কেননা ডিপের ভেতরে তো বরফটা গলতে একটু সময় নেবে। তো পুশ বটনটা চেপে রেখেছি। তারপরে দেখো এই ট্রেটার মধ্যে যে হাল দেখলেই তো একদম জঘন্য। আর তার মধ্যে এই যে ট্রেটা পরিষ্কার করে নিয়ে এসে ট্রেটা ঢুকিয়ে দিয়েছি। আর এই যে ফ্রিজের যে স্ট্যান্ডগুলো, যাকে প্লেটগুলো থাকে, সেই প্লেটগুলোকে এখন জায়গা মতো ঢুকিয়ে দিচ্ছি। আর একটা জিনিস ভাবছি যে এই প্লেটগুলোর উপরে ওই যে অনলাইনে পাওয়া যায় না যে কার্পেটগুলো, সেগুলো ভাবছি একবার অর্ডার করব। তাহলে করে কি হবে, আমার ফ্রিজের এই ট্রেগুলো বের করে পরিষ্কার করা লাগবে না, শুধুমাত্র ওই কার্পেটগুলো পরিষ্কার করলেই হয়ে যাবে। তো আশা রাখি খুব শীঘ্রই হয়তো সেই জিনিসটা পারচেস করতে পারবো। আর এই যে ফ্রিজটা ক্লিন হয়েছে, তো এখন এই যে তোমার জল ভরে ফ্রিজনে রেখে দিলে মোটামুটি আমার ফ্রিজটা একদম কমপ্লিট। এখন শুধুমাত্র সুইচ দেওয়ার অপেক্ষায়। তো যাই হোক, একটা কাজ অন্তত বড় দায়িত্ব, যেটাকে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কিন্তু কমপ্লিট করলাম। তারপরে এই যে বাইরেটা যা হাল হয়েছে, বাবুরা তো যখন যা খাবে তো ওই হাত দিয়েই কিন্তু ফ্রিজটা ধরে। তো ভাবলাম ওই ভিজে কাপড়টা দিয়েই আমি ফ্রিজটাকে ভালো করে মুছে নিই, তারপরে গিয়ে নয় শুকনো কাপড় দিয়ে মুছবো। আর তারপরে এই যে আলু মাখা আর ডাল নিয়ে বসেছি। ছোটো বাবুরটা তো সুন্দর করে দিয়েছি, আর আমার তো আলু মাখা আর ডাল সব ঘেটে ঘা হয়ে গেছে। আর বড় বাবু খাচ্ছে ডিম ভাজা দিয়ে শুধু ভাত। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক, যেহেতু আলু ভাতে আর ডাল, তো খেতে বেশিক্ষণ টাইম লাগবেও না। আর তোমাদের দাদাভাইয়ের ভাতটা বেড়ে রেখে দিয়েছিলাম, সে কোথায় গেছে জানি না। সকলে এখন বাড়িতে আছে, বাড়িতে লোকজন আছে কিছু। তো বন্ধুবান্ধবের সঙ্গে গেলে আর তার খুঁজে পাওয়া যায় না। তাকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে সে এখন খাবে কিনা, বললো আমার ভাতটা বেড়ে ঢাকা দিয়ে রাখো। তো মিটকেসে রেখে দিয়েছি। তারপরে আমার যে কাজ ছিল, এই যে জামা কাপড়গুলো গতকাল সন্ধ্যাবেলা বাবুদেরকে বই পড়াতে পড়াতে ভাঁজ করে রেখেছিলাম, তো সেইগুলো সেইভাবেই আছে, আর তোলার এনার্জি লাগেনি জানো তো। তো ভাবছি এইগুলো যখন পড়েই আছে একটা চেয়ার বোঝাই হয়ে, তো সেগুলোকে এবার যথাস্থানে রাখা যায়। একটা দুটো জামা কাপড় না, কিন্তু মনে হয় যখন ভাঁজ করে রাখা হয় তখন একটা দুটো জামা কাপড়, যখন আমার ভাঁজ করতে হয় কিংবা ধুতে হয় তখন মনে হয় যে কত গাদা জামা কাপড় গো। তো দেখো শোকেস পুরো ফাঁকা হয়ে আছে জামা কাপড়ের। তো এগুলো কিন্তু আবার আস্তে আস্তে পুরো আমি আবার ভরিয়েও তুলবো।
তো বন্ধুরা চলো এরই সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর বন্ধুরা তোমরা যে প্রতিনিয়ত সুন্দর সুন্দর এক একটা কমেন্ট করো, তোমাদের এই সুন্দর এক একটা কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য। আর তোমাদের কাছে আশা রাখি এরকম কমেন্টের। তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে, পরিবারকে নিয়ে আবারও দেখা হবে।